ভীমার পা দুটো ধরে মরা কুকুরকে যেভাবে নিয়ে যায় সেভাবেই টানতে টানতে নিয়ে চলল সিঁড়ি বেয়ে। এই সময় ছোট্ট বাবুয়াটা হঠাৎই সম্বিত ফিরে পেয়ে চিৎকার করে কেঁদে উঠল তারস্বরে। অলির মা বাবা দুজনেই কেঁদে ফেললেন। সে কি, অলি হাসেনি? আরো অনেক কিছুই হয়েছে। যাই হোক, আমি এই ব্যাপারে তোমার সঙ্গে একটু আলোচনা করতে চাই। তাই না দেখে ঘরবন্দি বাবলু দারুণ উৎসাহ দিতে লাগলো পঞ্চুকে। সাব্বাস পঞ্চু, ছিঁড়ে দে বেটাদের, একটা কেউ আস্ত রাখিস না, টুকরো টুকরো করে দে একেবারে। উঠেও দুষ্টুটা চোখ বুঝেই বসে রইল। কেন যে অমন করলো তা কে জানে। নৌকো ছাড়ার পর ধীরে ধীরে একটু বাঁক নিয়েই প্রবেশ করলো একটা স্বপ্নের মায়াপুরীতে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের বৈঠক। আমি রূপসা আবার চলে এসেছি। আর আজকে আমরা শুনব লেখক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা পাণ্ডব গোয়েন্দা সমগ্র থেকে ২৯ অভিযানের চতুর্থ বা অন্তিম পর্ব। তো চলুন বেশি দেরি না করে রহস্যোদ্ঘাটন করা যাক। ওই আলেকজান্ডার মারিয়া নামের দুষ্কৃতীটা, এটাই হচ্ছে শয়তানের আসল ঘাঁটি। সত্যি বুদ্ধি আছে বটে লোকটার। এমন একটা জায়গা যেখানে কারো নজর ভুলেও কখনো পড়বে না। নর্মদার গর্জনে এখানকার কোনো আর্তনাদই কানোর কানে পৌঁছবে না। আর শত সহস্র লোকের দৃষ্টি এখানে এলে জলপ্রপাতের দিকে চলে যাবে বলে এদিকে মনোযোগ দেওয়া তো দূরের কথা, ফিরেও তাকাবে না কেউ। অতএব ওই দুষ্কৃতীদের এটাই হচ্ছে নিরাপদ আশ্রয়। তা সেই গ্রেট আলেকজান্ডার এখন কোথায়? আমাকে রোগী সাজিয়ে অজ্ঞান করে নিয়ে জব্বলপুর স্টেশনে ট্রেন থেকে নামিয়েই দুজন লোকের দায়িত্বে রেখে চলে গেছে। এখান থেকে অনেক দূরে গেছে ওরা, ওই পাঁচমারিতে। তোমাকে অজ্ঞান অবস্থায় নিয়ে এলে তুমি কি করে বুঝলে তোমাকে কোথায় নামালো? আমাকে ওরা অপহরণ করে প্রথমে ওই মাইথানের কাছে একটা ঘাঁটিতে রেখেছিল। সেইখানে ওদের কথাবার্তায় আমি সব শুনেছি। বাবুয়াকে আমি ওইখান থেকেই উদ্ধার করেছি। ওইখান থেকেই ওরা আমাকে অজ্ঞান অবস্থায় অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসে। তাও জানি, আমার চোখের সামনে দিয়েই তোমাকে নিয়ে গেছে। অবশ্য ওটা যে তুমি ছিলে তা তখনও বুঝতে পারিনি। সঙ্গে আরো দুজন ছিল। সেই দুজনই এখানে আছে। জব্বলপুরের ট্রেন থেকে নামার আগেই আমার জ্ঞান ফেরে। এখন শুনছি যে আজ রাতে একটা জিনিস বোঝাই ট্রাকে করে আমাকেও নিয়ে যাবে পাঁচমারিতে। তার মানে তোমাকেও বাঘের মুখে দেবে? তা তো জানি না। যাই হোক, আমি বন্দিনী অবস্থায় এই ঘরে থেকে যে কি কষ্ট পাচ্ছিলাম তা তোমাকে বলে বোঝাতে পারবো না। মাঝে মাঝে কষ্ট করে হাত পা বাঁধা অবস্থাতেও জানালার খড়খড়ি তুলে জলপ্রপাতের দৃশ্য দেখছিলাম। এমন সময় হঠাৎ তোমাদেরকে একটা দোকান থেকে বেরিয়ে আসতে দেখে কখন থেকে চেঁচাচ্ছি। একবার মনেও হলো যে তোমরা যেন থমকে দাঁড়ালে। পরক্ষণে কোথায় হারিয়ে গেলে আর দেখতে পেলাম না। কিন্তু ওরা কোথায়, যে দুজন তোমাকে বন্দি করে রেখেছে? ওরা ওই লরির ব্যবস্থা করতে জব্বলপুরে গেছে। তুমি আমাকে নিয়ে শিগগির এখান থেকে পালিয়ে চলো বাবলু, নাহলে ওরা যদি এসে পড়ে তাহলে ভীষণ বিপদ হবে। এমন সময় দূর থেকে একটি মোটর বাইকের ফটফট শব্দ শোনা গেল। শিউরে উঠল অলি। বাবলু, ওরা আসছে, ওই যে শোনো। একদম ঘাবড়িও না, হাতে আমার কি আছে দেখছো তো। কিন্তু জয়দীপদা, সে কোথায়? জয়দীপদার কি হয়েছে তুমি জানো না? কই না তো। ওকে ওরা কিডন্যাপ করেছে। হ্যাঁ, তাহলে বোধহয় আর সে বেঁচে নেই। ওকে তো ওরা বাঘের মুখে দেবে বলেছিল। ওদের কথাবার্তার মধ্যেই মোটর বাইকটা এসে থামলো দরজার সামনে। এখন কি হবে? এবারে ছাদে ওঠার তো উপায় নেই, সিঁড়ি ভাঙা। বাবলু তাড়াতাড়ি জানালার খড়খড়ির কাছে গিয়ে সেটা তুলে বিলুদের চলে যাওয়ার নির্দেশ দিল।
দিয়েই অলির হাত ধরে বলল, কুইক। কুইক তো হলো, কিন্তু যাবে কোন পথে? সিঁড়িতে তখন পদশব্দ। অলির মুখ একেবারে ফ্যাকাশে হয়ে গেছে। বাবলু বলল, বিশ্রী একটা ব্যাপার হয়ে গেল তো। যাকে ভাঙা সিঁড়ি দিয়ে বাইরে লাফাতে পারবে ওই ওই পাথরটার ওপর? ও অসম্ভব। তাহলে এসো, বুক ফুলিয়ে ওদের সামনে দিয়েই নেমে যাই। কি বলছো পাগলের মতো? ঠিকই বলছি, এসো এসো, আর দেরি করো না। এমন ভুল করো না বাবলু। আমি ভুল করি না, আমি ড্রামা করি। এসো, আমাদের এই ড্রামার হিরো হবে পঞ্চু। পঞ্চুর তো বুক ফুলে উঠেছে এই কথা শুনে। ও তখন শির দ্বারা টান করে রুখে দাঁড়িয়েছে। অলির হাত ধরে বীর দর্পে ওদের দেখিয়েই নিচে নামতে লাগলো বাবলু। ওরা দুজন ছিল। সেই দৃশ্য দেখে তো তাদের চোখ কপালে উঠে গেছে। তবে উঠলে কি হবে? যেই না বাধা দেবে বলে তেড়ে এলো, পঞ্চু এমনই ভীষণ হাঁক ডাক করে ঝাঁপিয়ে পড়লো ওদের ওপর যে দুজনেই তখন সিঁড়িতে গড়াগড়ি। বাবলু আর অলি কোনো রকমে ওদের টোপকে নিচে চলে এলো। তারপর মোটর বাইকে চেপে স্টার্ট দিতে গিয়েই বুঝলো শয়তানরা চাবি দিয়ে রেখেছে সেটাতে। অগত্যা বাবলু আবার ফিরে গেল ওদের কাছে। পঞ্চু তখনও নাস্তানাবুদ করে মারছে দুজনকে। কখনো ঘাড়ে উঠছে, পিঠে চড়ছে, কখনো বা বুকে উঠে বগলের কাছে মুখ নিয়ে গিয়ে সুরসুরি দিচ্ছে। ওরাও আঁচড় কামড়ের জ্বালায় কখনো বাবারে মারে করছে, আবার কখনো কাতুকুতু খেয়ে খিলখিল করে হাসছে। বাবলু ওদের কাছে গিয়ে বলল, ए जे भाई, प्लीज मेहरबानी करके बाइक का चाबी दीजिए मुझे। চাবি অবশ্য দেবে কি, রাগের চোটে ওরা যা তা বলে গালাগালি শুরু করলো তখন। अरे काहे को गाली देता है? हाँ, चाबी दे दो ना, नहीं तो ये धर्मराज अधार्मिक को जिंदा नहीं छोड़ेगा। ওদের একজন তখন চাবিটা ছুড়ে দিল বাবলুকে। বাবলু অলিকে নিয়ে মোটর বাইকে চেপে স্টার্ট দিতেই পঞ্চু ওদের ছেড়ে বাবলুর পিছু নিল। বিলুরা তখন অটো স্ট্যান্ডে। বাবলু হেঁকে বলল, তোরা পঞ্চুকে নিয়ে একটা অটো কিংবা ট্রেকারে আয়, আমরা এতে করেই জব্বলপুর চলে যাচ্ছি। সাবধানে আসবে কিন্তু, একটুও দেরি করিস না। অবশ্য আর কখনো কি কেউ দেরি করে? বিলু সঙ্গে সঙ্গে একটা জিপ পেয়ে সবাইকে নিয়ে উঠে পড়লো তাতে। তারপর নন স্টপে জব্বলপুর। জব্বলপুর তো এলো, কিন্তু বাবলু কই? অলি কোথায়? ওরা এলো না কেন? দুপুর গড়িয়ে বিকেল হলো, আর বিকেল গড়িয়ে সন্ধে, তবুও ওরা ফিরল না। দুশ্চিন্তার একটা কালো মেঘ যেন ধীরে ধীরে গ্রাস করল সকলকে। রাগিনীদের ফ্ল্যাটে বসে তাই দুর্ভাবনার আর অন্ত রইল না। মিস্টার যোশী থানায় খবর দিয়ে জানলেন পথে কোথাও কোনো দুর্ঘটনা হয়নি। না পাওয়া গেছে কোনো মোটর বাইক, না কারো বেওয়ারিশ লাশ। তাহলে তাহলে ওরা বেপাত্তা হলো কিভাবে? বিলু বলল, আমার মনে হয় ওই যে দুজন ধোঁয়াধারে অলি পাহারায় ছিল, বাবলুরা চলে আসার পর ওরা নিশ্চয়ই শহরের ঘাঁটিতে ওদেরই কোনো লোককে ফোনে সব জানিয়েছে, আর তারাই পিছু নিয়ে কবজা করেছে ওদের। এখন একমাত্র উপায় হলো অযথা এখানে সময় নষ্ট না করে সোজা পাঁচমারিতে চলে যাওয়া। ভোম্বলও অবশ্য সেই কথাতেই সায় দিল, কেননা সব রহস্যের মূল কেন্দ্র ওই পাঁচমারি। কিন্তু যদি ইতিমধ্যে বাবলু ফিরে আসে? বিলু বলল, সেই চিন্তাও করেছি। আমরা পাঁচমারিতে গিয়েই মিস্টার যোশীর পরিচিত কারোর সঙ্গে যোগাযোগ করব। তাহলে হবে কি, অযথা সময়ও নষ্ট হবে না, আর টেলিফোনের মারফত জানতে পারবো ওরা ফিরল কিনা। তাই এই ব্যাপারে যোশীজি কি বলেন শুনি। মিস্টার যোশী বললেন, আমি তো বলেইছি আমি সব রকমই সাহায্য করব তোমাদের। তোমরা এখন কিংবা আর একটু পরে গেলেও বম্বে মেল পেয়ে যাবে। অনেক লেট আছে আজ গাড়ি। তোমরা পিপারিয়ায় নেমে লজ পেলে লজ, না হলে স্টেশনেই কাটিয়ে দিও রাতটা। তারপর ভোরের বাস ধরে চলে যাও পাঁচমারিতে। বাস স্ট্যান্ডের সামনে একটা লজ পাবে, সেটাতে উঠো না,
ওদের অসম্ভব চার্জ। নবাগত যাত্রীরা নতুন জায়গায় গিয়ে বিভ্রান্ত হয়ে প্রথমে ওই লজটাকেই অবলম্বন করে। তোমরা তা না করে বাস থেকে নেমে বাঁদিকের পথ ধরে একটু এগোলেই বাজারের রাস্তা পাবে। সেখানে অনেক সস্তার লজ আছে। তোমরা বাঁদিকে পরপর দুটো পথ দেখতে পাবে। দ্বিতীয় পথটা ধরে একটু এগোলেই দেখবে ডান দিকে হোটেল মীনাক্ষী, আমার পরিচিত লজ। আমার নাম করবে সেখানে, আমি ওদের সঙ্গে ফোনে কথা বলে রাখবো। আর ইতিমধ্যেও আমার বন্ধু ওই জয়সওয়ালের গাড়ির ড্রাইভার বীর সিংকেও আমি ব্যাপারটা জানিয়ে রেখেছি। ওই তোমাদের পথ চেনাবে, সে নিজেই তোমাদের সঙ্গে যোগাযোগ করবে। সুতরাং আর দেরি না করে পঞ্চুর পিঠ চামড়ে বিলুরা যাওয়ার জন্য তৈরি হয়ে নিল। রাগিনী ওর বাবাকে বলল, मैं भी जाऊंगी सबके साथ। মিস্টার যোশী কি আর বলেন, একটু চুপ করে থেকে ঘাড় নেড়ে সায় দিলেন। মা মেয়েকে জড়িয়ে ধরে বললেন, तू मत जा बेटी। डरो मत माँ, कुछ नहीं होगा, मैं सब कुछ संभाल लूंगी, ওদের অনেক সুবিধেও হবে। অগত্যা আর কেউ না করলেন না। বিলুরাও রাগিনীকে সঙ্গে নিতে আর আপত্তি করল না। মিস্টার যোশী ওদের সকলকে খাইয়ে দাইয়ে নিজের স্টেশনে গিয়ে গাড়িতে তুলে দিয়ে এলেন। বোম্বাই মেল নয়, ভাগলপুর বোম্বাই এক্সপ্রেস লেট করে এসেছিল, তাতেই তুলে দিলেন ওদের। রাত 12টায় পিপারিয়া। ওরা যখন ট্রেন থেকে নামলো তখন চারিদিক শুনশান। ছোট্ট শহরটা তখন একেবারেই ঘুমিয়ে পড়েছে। কি করবে? স্টেশনেই থাকবে না লজে উঠবে বলো? এত রাতে লজ আর পাবো কোথায়? ওই তো লাইনের ওপারেই আলো জ্বলছে দেবশ্রী লজের, চলো তো দেখি। ওরা লাইন টপকে ওপারে যেতেই দেখল ট্রেন লেটের খবর পেয়ে লজের ম্যানেজার খাতাপত্র নিয়ে তখনও বসে আছেন। রাগিনী এখানে এলে এই লজেই ওঠে, তাই ওর সবাই পরিচিত। এক কথায় বেশ বড় সড়ো একটা ঘরও পেয়ে গেল ওরা, নো ডিপোজিট। 5 জনের শোয়ার ঘরের ভাড়াও মাত্র 60 টাকা। ওরা ঘরে ঢুকে বাথরুমের কলে মুখ হাত ধুয়ে একটুও বিলম্ব না করে সবাই শুয়ে পড়ল। পঞ্চু এক কোণে ম্লান মুখে বসে রইল। বাবলু না থাকলে ওর কিছুই ভালো লাগে না। সত্যি কি যে হলো বাবলুর। সকালের রোজ শার্সির কাজ দিয়ে মুখে এসে পড়তেই চোখ মেলল বিলু। ইস, অনেকটা দেরি হয়ে গেছে। সকাল এখন 6:30। ও সবাইকে ডেকে তুলল, তারপর চটপট দাঁত মেজে মুখ ধুয়ে তৈরি হয়ে নিল সবাই। ভোরের বাসও বেরিয়ে গেছে, এখন সকাল 7টার আগে আর বাস নেই। সেই বাস ধরতেই হবে যেমন করে হোক। রাগিনী অবশ্য বলল যে বাস না থাকলেও অসুবিধে নেই, জিপ তো আছে, অনবরতই যাতায়াত করে। বাসের ভাড়া 13 টাকা আর জিপে 25। বেশি দূর তাহলে নয়? না না, মাত্র 54 কিলোমিটার পথ। তবে কিনা সময় নেয় 1.5 ঘন্টা, যাওয়ার সময় 1.5, ফেরবার সময় 1। পাহাড়ির পথ তো, শুধু চড়াই আর চড়াই। ওরা লজ ছেড়ে রেলের ওভারব্রিজ পেরিয়ে ওপারে গিয়ে দেখল পাঁচবাড়ি লেখা একটা ঝকঝকে সরকারি বাস দাঁড়িয়ে আছে সেখানে। ওরা টিকিট কেটে বাসের সিট নিয়ে জিনিসপত্র ভেতরে রাখল। এইখানে একটু মুশকিল হলো পঞ্চুকে নিয়ে। বাস যাত্রীদের প্রবল আপত্তি, যাত্রীবাসে কুকুর নিয়ে যাওয়া চলবে না। অবশেষে রাগিনী ড্রাইভারকে ওর বাবার পরিচয় দিয়ে জয়সওয়ালজির নাম বলে বীর সিংয়ের কথা বলতেই ড্রাইভার তাঁর সঙ্গে নিতে রাজি হয়ে গেলেন। ড্রাইভারের সিটের পেছনের দিকে একটা বসবার জায়গা থাকে, পঞ্চুর জন্য সেই জায়গাটাই বরাদ্দ হলো। কিন্তু হলে আর কি হবে, বাস আর ছাড়ে না। শোনা গেল 7টার বাস 8টায় ছাড়বে, কারণ বোম্বাই মেল 12 ঘন্টা লেট, অর্থাৎ রাত 8টার গাড়ি সকাল 8টায় এলে তবেই ছাড়বে বাস। ওরা অবশ্য ততক্ষণে চা পর্বটা শেষ করে নিয়েছে। ট্রেন আসার পরপরই বাস ছাড়ল। যাত্রীর অভাব, তাই অনেক সিটই ভরেনি। বাস প্রথমেই এলো মাটকুলি নামে একটা জায়গায়। এখানে চারিদিকেই পাহাড়। বাস এখানে 20 মিনিট থামবে। ওরা তাই একঘেয়েমি দূর করবার জন্য নেমে একটু পায়চারি করতে লাগলো। পঞ্চু অবশ্য ভয় নামেনি, বলা যায় না ও বেশি নামা ওঠা করলে যদি ওরা বিরক্ত হয়, তাই চুপচাপ বসে পিটপিট করে দেখছে সবাইকে। বাস আবার ছাড়ল। এখান থেকেই শুরু হলো
পাহাড়ে ওঠার ঘাটপথ। সে কি অনির্বচনীয় দৃশ্য চারিদিকে! সত্যি তা ভাষায় প্রকাশ করা যায় না। কি যে অপরূপ শোভা ও সৌন্দর্য! প্রকৃতি এখানে যেমন উদার তেমনই উন্মুক্ত। যতই দেখল ওরা ততই মন ভরে গেল। বিচ্ছু আক্ষেপ করে বলল, হায় রে, আর যদি বাবলুদার সঙ্গে থাকতো কি না ভালো হতো। বাবলুদা পাহাড় পর্বত দেখতে কি ভালোবাসে। বাচ্চু বলল, অলিও কবাল, মুক্ত হয়েও মুক্তি পেল না বেচারি। তো একটা কথা, বাবলু যদি ঠিক থাকে তাহলে অলিও ঠিক থাকবে। এই সময় ভম্বল বলে উঠল, আমি কি ভাবছি জানিস, বাবলু অলিকে নিয়ে ফেরবার সময় সন্দেহজনক কাউকে দেখে তার পিছু নেয়নি তো? হ্যাঁ, সেটাও তো হতে পারে রে, তোর ধারণাটা কিন্তু অমূলক নয়। তবে এক্ষেত্রে কেউ এত বড় রিস্ক নেবে? আমার মনে হয় বিপদেই পড়েছে ওরা। কথা বলতে বলতে বাস যথাসময়ে পাঁচমারিতে এসে পৌঁছল। এই সেই পাঁচমারি, সমুদ্রতল থেকে যার উচ্চতা ৩,৫০০ ফুট মাত্র। শীতেও অধিক শীত নয়, আবার গ্রীষ্মও খুব মধুময়। অমরকণ্টক থেকে শুরু করে অসিরগড় পর্যন্ত পূর্ব পশ্চিমে দীর্ঘ ৬০০ মাইল ব্যাপী যার বিস্তৃতি। সেই সাতপুরা পর্বতমালার মধ্যেই এই পাঁচমারি। বিন্ধ্য পর্বতের সাত পুত্রই সাতপুরা পর্বত নামে খ্যাত। হোসাঙ্গাবাদ জেলার দক্ষিণ ভাগের প্রায় সমস্তটাই এই সাতপুরা পর্বতমালায় ঘেরা। এর সর্বোচ্চ চূড়া ধূপগড়ের উচ্চতা সমুদ্রতল থেকে ৪,৪৫৪ ফুট। পাঁচমারি শৈলাবাসে একটি হায়ার সেকেন্ডারি স্কুল আছে। প্রাইমারি স্কুলও আছে ৩টি, ২টি হাসপাতাল, একটা ডিসপেন্সারি, ৩টি ডাকঘর, একটি তারঘর, একটি টেলিফোন অফিস, একটি থানা, তহসিল কোর্ট, কি না নেই। আর আছে জব্বলপুর ব্রিগেডের একটা স্যানিটোরিয়াম ও আর্মি এডুকেশন সেন্টার। লোকসংখ্যাও ৮,০০০-এর ওপর। বিলুরা এই রমণীয় পাঁচমারিতে বাস থেকে নেমেই একেবারে মুগ্ধ, আবার ভয়ও পেয়েছে খুব। এই দিগন্ত বিস্তৃত পর্বতমালার ঘন অরণ্যানীর মধ্যে কোথায় বাবলু, কোথায় অলি, আর কোথায় বা জয়দীপদা। এখানে নামার পর কোনো অসুবিধেই অবশ্য ওদের হলো না। সঙ্গিনী রাগিনী ওদের পথ দেখিয়ে নিয়ে চলল। বাসস্ট্যান্ড থেকে বাঁদিকে বেঁকে বাঁ হাতি দ্বিতীয় সড়কে মীনাক্ষী লজ। ওরা যেতেই ম্যানেজার বললেন, আরে উপর চলা যাইয়ে, রুম নাম্বার 5। বিলুরা তো অবাক। একজন বয় এসে ওদের জিনিসপত্রে হাত লাগিয়ে ওপরে নিয়ে গেল। ওদের জন্য নির্দিষ্ট ঘরে একজন নেপালি যুবক বসেছিল। ওরা যেতেই হাসি মুখে অভ্যর্থনা করল ওদের। রাগিনী উল্লসিত হয়ে বলল, আরে बीर सिंह तुम? हाँ बहन जी, बाबूजी का फ़ोन आया था साहब के पास, इसीलिए हम सवेरे आके रूम का बुकिंग करवाया। বেশ করেছো, খুব ভালো কাজ করেছো। तुम्हारे बारे में सब कुछ सुना, अभी ठीक है ना? হ্যাঁ ভাই। বিলুরা সকলে যার যার জিনিসপত্র গুছিয়ে রাখলে বীর সিং পঞ্চুর গায়ে হাত বুলিয়ে খুব আদর করতে লাগলো ওকে। অবশ্য পঞ্চু এরকমই চায়, তাই ও দারুণ অভিভূত। একটু পরেই চা এলো। বীর সিংই অর্ডার দিয়েছিল বোধহয়। সবাই মুখ হাত ধুয়ে চা খেতে বসলো। চা খেতে খেতে রাগিনীর সঙ্গে কত যে কথা হলো বীর সিংয়ের, তার আর শেষ নেই। ওরা কেন, কি জন্য এসেছে, রাগিনী সব বুঝিয়ে বলল বীর সিংকে। সব শুনে বীর সিং খুব খুশি। বিলুকে বলল, বিলু ভাই, আমার নাম বীর সিং, বাবার নাম বাহাদুর সিং, দুনো মিলকর আমি হয়ে গেছি বীর বাহাদুর সিং, শর্ট করে বীর সিং। তোমাদের হাওড়া চারা বাগানে আমি অনেক দিন ছিলাম, একটা কারখানার গাড়ি চালাতাম। जोशीजी কাল রাতে টেলিফোনে সব কিছু বলেছেন, তবু তোমাদের মুখেও শুনলাম। এখন মুশকিল যেটা হলো, এই পাঁচমারিতে তোমার লাখ লাখ টাকা নিয়ে ঘুরলেও না কেউ চারি ডাকাতি করবে না, লেকিন বিকাল 4টের পর পাহাড় জঙ্গলে থাকবে তো শেরবার আকে তোমাকে উঠিয়ে নিয়ে যাবে। এখানে আলেকজান্ডার মারিয়া এসে কি করে যে কি করছে তা ভেবে পাচ্ছি না। তাই আমার মনে হয় কি, এই ব্যাপারটা তোমরা এখানকার পুলিশকে জানালেই ভালো করতে। তুমি ঠিকই বলেছো ভাইসা,
তবে কিনা আমরা থানা পুলিশ করছি না কেন জানো? তাহলে ওই শয়তানটা এই জায়গা ছেড়ে পালিয়ে যাবে। আমরা চাইছি লোকটাকে হাতে নাতে ধরতে, তারপর থানা পুলিশ করব। লেকিন কি করে ধরবে? তোমরা কি ওকে দেখেছ? না, তবে বাবলু, অলি আর জয়দীপদার সন্ধান পেলেই ওকে চিনে নিতে পারবো। তোমরা যে কি করে কি করবে আমি কিছু ভেবে পাচ্ছি না। এই পঞ্চমাড়িতে কত জায়গা আছে তা কি তোমরা জানো? মোট 121টা দর্শনীয় স্থান আছে এখানে। জিপ ভাড়া করে বিভিন্ন গ্রুপে মাইলের পর মাইল গভীর জঙ্গলের ভেতর দিয়ে ঘুরলে তবেই সেসব দেখা যায়। অন্তত মাসখানেক না থাকলে এ তো সব দেখা কারোর পক্ষে সম্ভব না। আচ্ছা, জিপে করেও কি সম্ভব নয়? না, সব জায়গায় তো জিপ যায় না। তাছাড়াও এখানকার যেসব প্রাগৈতিহাসিক গুহা আছে তার কাছাকাছি পৌঁছবার হদিস সবাই দেবে, কিন্তু গাইড কেউ হতে চাইবে না। বিচ্ছুর চোখে এবারে জল চলে এলো। তাহলে কি বাবলুদাকে আমরা আর ফিরে পাবো না? ওকে যে এইখানেই নিয়ে আসবে তার কি কোনো প্রমাণ আছে? না, তা তো নেই। তাহলে যাই হোক, তোমরা এক কাজ করো, এখন আর বসে না থেকে জটাশঙ্কর গুহার দিক থেকে একবার ঘুরে এসো। আমি ততক্ষণ তোমাদের জন্য একটা জিপের ব্যবস্থা করি। বীর সিং বিদায় নিলে ওরা ঘরে তালা দিয়ে সবাই চলল জটাশঙ্কর গুহা দেখতে। পাঁচমারির সবচেয়ে কাছের এবং রমণীয় স্থান এই জটাশঙ্কর। এই পথ রাগিনীর খুবই পরিচিত, তাই সেরকম কোনো অসুবিধে হলো না। পথে যেতে যেতে ডান দিকের একটা পাহাড়ের ওপর একটা গুহা ওদের চোখে পড়ল। এটির নাম হনুমান বা গণেশ গুম্ফা। প্রকৃতির খেয়ালে এই গুহার মুখটা হনুমানের মতো, আর এর মধ্যে বিভিন্ন স্থানের আকৃতি কোনোটি গণেশের, কোনোটি শিবের, আবার কোনোটি সাপের ফনার মতো। এছাড়াও একটা সুমিষ্ট জলের ঝর্ণাও আছে এর ভেতর। এই পাহাড়ে তখন মাউন্টেনিয়ারিং ট্রেনিং চলছে। বিশাল একটা প্রস্তরখণ্ডের মাথায় দড়ি বেয়ে কত মেয়ে উঠছে। ছোট্ট একটা পাহাড়ি নালা পার হয়ে সংকীর্ণ গিরিপথ ধরে পর্বতারোহণ শুরু করলো ওরা। পাহাড়ের একবারে মাথায় উঠে চারিদিকে প্রকৃতি দেখে সকলে মোহিত। হঠাৎই বিলু চাপা গলায় বলে উঠল, ভোমল, এ ভোমল, দেখ দেখ। কি রে? আরে ওই দেখ কে আসছে। শুধু ভোম্বল নয়, ওরা সবাই দেখল জটাশঙ্কর গুহার দিক থেকে একজন ভীষণ দর্শন ওলমুখ লোক একটি মোটর বাইকে চেপে দ্রুত সেই পথ দিয়ে এগিয়ে আসছে। এটা সেই মোটর বাইক যেটাতে চেপে অলিকে নিয়ে নিখোঁজ হয়েছে বাবলু। এটা সেটাই কি? পিছন দিকটা লক্ষ্য করে দেখ, কেমন এক ধরনের ঝালক দেওয়া আছে। তার মানে ওরা ওরা এখানেই আছে। আরে কেন যে মোটেই গণেশ গুম্ফায় উঠতে গেলাম, চারটে হাত পাও বেরোলো না, কিছুই না। মাঝখান থেকে আমাদের প্রধান শত্রু হাতছাড়া হয়ে গেল। এই লোকই যে আলেকজান্ডার তাতে আর কোনো সন্দেহ নেই রে। কিন্তু এই লোকটা জটাশঙ্করই কেন? তার কে জানে। ওরা গণেশ গুম্ফা থেকে কোনো মতে নেমেই ছুটল লোকটার পিছু নিতে। কিন্তু সে আর তখন কোথায়? চোখের পলকে সে পাহাড়ের বাঁকে কোথায় যে হারিয়ে গেল কেউ দেখতে পেল না। ভোম্বল বলল, আমার মনে হয় জটাশঙ্করে গেলেই এর জট খুলবে, বুঝলি? ওরা ওইখানেই নিয়ে গিয়ে কোথাও রেখেছে। ঠিক তাই। এমনকি আমরা যে ওদের খোঁজে পাঁচমারিতে আসবো তাও হয়তো ওরা জানি, আর সেই জন্যই বাইক নিয়ে টহল দিতে বেরিয়েছে। আমাদের কোথাও আবার দেখতে দেখতে পায় কিনা। ঠিক বলেছ বিলুদা। তাহলে এখন? ভোম্বল বলে উঠল, এখন আর কি, চলো জটাশঙ্কর। ওরা জটাশঙ্করেরই পথ ধরল। কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য এই পথে! কলকল নদী, ঝর্ণা, হরিয়ালি আর রাস্তা। ঘন দ্রুমলতায় আচ্ছন্ন উঁচু উঁচু পাহাড়ের গা বেয়ে একসময় ওরা গুহায় গিয়ে পৌঁছল। স্ট্যালাকটাইট স্ট্যালাকমাইট পাথরের গুহা। সরকারিভাবে আলোর ব্যবস্থা আছে তাই রক্ষে, না হলে একেবারে ঘনান্ধকার। গুহার ছাদ থেকে টপ টপ করে জল পড়ছে।
গুহার ভেতর থেকে জন্ম নিয়েছে জম্বু নামে এক নদী। বাসুকিনাগের ফনার মতো গুহার একটি অংশে রয়েছেন জটাশঙ্কর মহাদেব। এখানকার পরিবেশ এমনই যে এখানে কাউকে লুকিয়ে রাখা সম্ভব নয়। অনবরত তীর্থযাত্রীরা আসছেন এখানে, পুজো পাঠ হচ্ছে। ওরা পঞ্চুকে নিয়ে সেই পাতাল গহ্বর থেকে ওপরের আলোর জগতে ফিরে এলো। গুহার বাইরে এসেই দেখল বীর সিং জিপ নিয়ে দাঁড়িয়ে আছে সেখানে। বিলু বীর সিংকে বলল, ভাই সাহ, একটু আগে এখানে একজন লোক মোটর বাইকে চেপে এসেছিল। আমাদের মনে হয় ওই লোকটাই আলেকজান্ডার। তাই যদি হয় তাহলে বাবলুরা নির্ঘাত এখানে আছে। বীর সিং বলল, আরে এক মিনিট বলে গুহা মন্দিরের আশেপাশে যে দু একটি ঝোপড়ির চা দোকান আছে সেখানে গিয়ে কি সব কথাবার্তা বলে ফিরে এসেই বলল, ওই লোকের নাম মহাদেব খান্ডেলওয়ালা। এখানে পুজো দিতে আসে, প্রায় ওকে ছোটিয়ান হনির দিকে দেখা যায়। কিন্তু ও কি করে তোমাদের আলেকজান্ডার মারিয়া হবে বলো তো? রাগিনী বলে উঠল, ওই লোক কুখ্যাত হলে আমার বাবাও কিন্তু ওকে জানতেন। বিলু বলল, তোমার বাবার কাছে তো আর ওই নাম আমরা বলিনি, আলেকজান্ডার মারিয়ারই নাম বলেছি, তাই হয়তো উনি বুঝতে পারেননি। তাছাড়া ঘুষট্রিনেশ প্রসাদ ভাট তো এই অঞ্চলেরই লোক। রাগিনী বলল, ঘুষট্রিনেশ শিবের নাম, ওই নাম যখন তখন উনি নিশ্চয়ই মারাঠি, মন্মাদ কিংবা ঔরঙ্গাবাদের লোক হবে। তবে মহাদেব খান্ডেলওয়ালা এবং আলেকজান্ডার মারিয়া একই ব্যক্তি হতে পারেন। জটাশঙ্করের পুজো দিতে যখন আসেন তখন তিনি কোনো মতেই গোয়ানিজ হতে যাবেন না। গোয়ানিজরা তো অধিকাংশই খ্রিশ্চান। বিচ্ছু বলে উঠল, হতে পারে। গোয়ায় কিন্তু হিন্দুদের বিখ্যাত শান্তা দুর্গার মন্দির আমরা দেখে এসেছি। বীর সিং বলল, একবার যদি ওই লোককে আমি দেখতাম তো চিনে নিতে পারতাম। তা ঠিক আছে, এখন তোমরা এসো আমার সঙ্গে, কিছু কিছু ট্যুরিস্ট স্পট তোমাদের দেখাই। ও যদি সেই লোকই হয় তাহলে নিশ্চয়ই তোমাদের খোঁজে ও হন্যে হয়ে ঘুরবে, আর একবার আমার চোখে পড়লে ঠিকই চিনে নেব ওকে। ওর ওই মোটর বাইকের নাম্বার হচ্ছে 309। গণেশ গুম্ফায় উচ্চস্থানে থাকায় ওই নম্বরটা আমরা অবশ্য লক্ষ্য করতে পারিনি। তোমাদের অনুমান যদি ঠিক হয় তাহলে ওই লোকটা ধরা পড়বেই। এখন চলো একটু ঘুরে ফিরে দেখি যদি কোথাও দেখা পাই লোকটার। ওরা সবাই জিপে উঠলে জিপ দ্রুত এগিয়ে চলল। পাহাড়ের ওপর এমন সুন্দর সুরম্য পথ খুব কম জায়গাতেই আছে। প্রথমেই ওরা সাতপুরা ন্যাশনাল পার্কের দিকে মূল রাস্তা ধরে একটু এগিয়ে ডান দিকের পথ ধরল। এবড়ো খেবড়ো পাথুরের রাস্তার ওপর দিয়ে লাফাতে লাফাতে চলল জিপ। এক সময় মনে হলো এই উল্টে যায় আর কি। বেশ খানিকটা এইভাবে যাওয়ার পর বীর সিং বলল, না, এখান থেকে তো আর এগোনো যাবে না, নেমে হাঁটতে হবে। এটা হলো মারদেও এলাকা, পরপর এখানে অনেক গুহা আছে, চলো একটু দেখে আসি। সত্যি চারিদিকে দারুণ জঙ্গল, দেখলে ভয়ও করে আবার ভালোও লাগে। গভীর জঙ্গলের ভেতর দিয়ে পথ চলে একসময় ওরা গুহায় গিয়ে পৌঁছলো। কিন্তু এই ভয়ঙ্কর নির্জনে ওরা ছাড়া আর কারও অস্তিত্ব নেই। এইসব গুহায় সিজন টাইম ছাড়া সচরাচর কোনো ট্যুরিস্ট আসেই না বলতে গেলে। না আসার কারণও আছে, এ যা জঙ্গল তাতে দিন মানেও কোনো বন্যজন্তু হঠাৎ আক্রমণ করলে রক্ষা করবার কেউ নেই। ওরা একটির পর একটি গুহা ঘুরে ঘুরে দেখতে লাগলো, আর পঞ্চু তোলপাড় করতে লাগলো বনবাদার। কি অসাধারণ সব চিত্রকলা এই প্রাগৈতিহাসিক গুহাগুলিতে। বেশিরভাগ গুহাতেই দুদল যোদ্ধার মধ্যে লড়াইয়ের দৃশ্য। তীর, ধনুক, রমণী ও বাইসনের ছবিও আছে। কোনোটি স্পষ্ট তো কোনোটি অস্পষ্ট। অনুমান করা হয় চুনাপাথর ও এক ধরনের গাছের ছাল পুড়িয়ে ছাই করে আঁকা হয়েছিল এইসব ছবি। প্রত্নতাত্ত্বিকরা ছবিগুলির শিল্পকর্মে অ্যানাটমি জ্ঞান দেখে এগুলিকে এক্স-রে ছবি নাম দিয়েছেন। গুহা দেখে আবার জিপে উঠল ওরা। বীর সিং এবার যেখানে নিয়ে এলো ওদের সেই জায়গাটা পাঁচবাড়ি শহর থেকে 3 কিলোমিটার দূরে।
একটি গোলাপ বাগের সামনেই খাড়া পাহাড়। বেশ কিছু টুরিস্ট এসেছে এখানে। সেই পাহাড়ে নিচে ওপরে করে মোট 5টি গুহা। রাগিনী বলল, পাণ্ডব কেভ। পঞ্চপাণ্ডবরা অজ্ঞাতবাসের সময় খাণ্ডবপ্রস্থে এলে এইসব গুহাতেই বসবাস করেন। আরে না না, এইসব বুদ্ধিস্টদের আমলের। সে যাই হোক, ওগুলো তর্কের ব্যাপার। তবে পঞ্চপাণ্ডবদের এই পঞ্চমেধি থেকেই পাঁচমারি জায়গাটার নামটা এসেছে। এইসব গুহামুখগুলো তারের জাল দিয়ে বন্ধ করা, ছোট ছোট গুহা। ওরা অনেক অনুসন্ধান করে এখানকার কেয়ারটেকারকে জিজ্ঞাসাবাদ করেও ওদের মনের মতন কোনো খবর পেল না। বীর সিং বলল, মরতে ও গুহা ছেড়ে এই জায়গায় ওদের এনে রাখবে না। তবে তোমাদের ফলো করতে এদিকে যদি কেউ আসে তো সেটা আলাদা কথা। ওরা ধাপে ধাপে সিঁড়ি ভেঙে গুহার মাথায় উঠল। এটা কি পাঁচমারির মনুমেন্ট? এখান থেকে পাঁচমারির সব কিছুই দেখা যায়। কি আশ্চর্য সুন্দর প্রকৃতির রূপ এখানে! যেদিকে তাকানো যায় শুধু পাহাড় পাহাড় আর পাহাড়। ওরা পাণ্ডব কেভ দেখে আবার চলল নতুন কোনো স্পটের দিকে। আবার জঙ্গল, গভীরতর জঙ্গল, আর তেমনই এবড়ো খেবড়ো রাস্তা। বিলু বলে উঠল, এবারে কোন গুহা? এবারে আর গুহা নয়, এবার যাচ্ছি বি ফলস, যমুনা প্রপাত। বিচ্ছু বলল, এখানে আবার যমুনা কোত্থেকে এলো? সে যমুনা তো নয়, বি ফলস দারুণ একটা জলপ্রপাত। মৌমাছির মতন দেখতে জলধারাগুলো কণায় কণায় ছড়িয়ে পড়ে বলে এইরকম নাম। এবারে জিপ যেখানে থামবে সেখান থেকে অনেক নিচে নামতে হবে। পারবে তো? সবাই একসাথে বলে উঠল যে পারতেই হবে। শুধু পঞ্চুটাই নীরব, সে আর কিছুই বলছে না। বাবলু ছাড়াও যেন কিরকম হতাশায় ঝিমিয়ে পড়েছে। এক জায়গায় গিয়ে জিপ থামিয়ে বীর সিং রাগিনীকে বলল, দিদিভাই, তুমি এদের পথ দেখিয়ে নিচে নিয়ে যাও, তাড়াতাড়ি ফিরে আসবে কিন্তু। আমাকে আবার গাড়ির পাহারায় থাকতে হবে, দেখছো তো কেউ কোথাও নেই। রাগিনী সায় দিল, সে নিয়ে যেতে পারবে, সুতরাং বীর সিংয়ের যাওয়ার কোনো দরকার নেই। না না, ঠিক আছে, তুমি গাড়িতেই থাকো। রাগিনীর সঙ্গে ওরা ঘন জঙ্গলের ভেতর দিয়ে ক্রমশ নিচে নামতে লাগলো। নামছে তো নামছেই, পথ আর শেষ হচ্ছে না। অবশেষে একসময় ওরা একটি জলপ্রপাতের কাছে এসে পৌঁছল। এই দেখো, এইটাকেই বলে যমুনা প্রপাত। এই দেখতে এখানে আসা, কিন্তু এখানে তো কারো অস্তিত্বই নেই। আসলে জায়গাটা এখান থেকে অনেক নিচে। এই যমুনা প্রপাত পরে নয়ন মনোহর বি ফলস হয়েছে। বেশ তো, এতদূর যখন এসেছি দেখেই যাই। কথায় বলে, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই। কথাটা অবশ্য ঠিক। ওরা তাই আশায় বুক বেঁধে জঙ্গলের পাকদণ্ডি বেয়ে বি ফলস দেখতে চলল। কিছুটা নিচে নামার পর হঠাৎই কি দেখে যেন ভয়ঙ্কর একটা ডাক ছেড়ে ছুটে গেল পঞ্চু। কি দেখলো? কুকুর তো বাঘকে ভীষণ ভয় করে। ও কি তবে বাঘ দেখল? কিন্তু এই ডাক তো ভয়ের ডাক নয়, এ যে ক্রোধের। ওরা দেখলো একটি ঘন ঝোপের ধারে সকলের চোখের আড়ালে একটি বড় গাছের গুড়িতে জয়দীপ তাকে শক্ত করে কারা বেঁধে রেখেছে। আর বি ফলসের শীতল ধারায় সাবান মেখে আরাম করে স্নান করছে দুজন লোক। এরা সেই লোক হরিশ মুখার্জি রোডের বাড়িতে পঞ্চুর তাড়া খেয়ে পালিয়ে প্রাণ বাঁচিয়েছিল যারা, তারা। বিলু উল্লসিত হয়ে বলল, আরে পেয়েছি পেয়েছি, এতক্ষণে ওদের পেয়েছি। এবারে বাবলুর খোঁজ পাবোই পাবো। লোক দুটো যেন ভূত দেখার মতো চমকে উঠল। বিশেষ করে পঞ্চুকে দেখে পরমানন্দ মোটেই লাভ করল না। বাচ্চু, বিচ্ছু আর রাগিনী তখন অর্ধ অবচেতন জয়দীপকে বন্ধনমুক্ত করছে। বিলু বলল, ওই শয়তান, তোমরা এখানে এসে হাজির হয়েছো? হ্যাঁ, আমাদের আর দুজন কোথায়?
ভম্বল তখন একটা পাথর ছুঁড়ে একজনের মুখে মারতেই পঞ্চু করলো কি, অপরজনের ঘাড়ে লাফিয়ে পড়ল। পঞ্চুর এই এক দোষ, রাগলে আবার হিতাহিত জ্ঞান ট্যান থাকে না। সে এমন ভাবে লোকটার ঘাড়ে লাফালো যে টাল সামলাতে না পেরে দুজনেই ছিটকে পড়ল খাদের দিকে। প্রাণান্তকর একটি আর্তনাদ বেরিয়ে এলো লোকটার গলা দিয়ে। ওরা সবাই ঝুঁকে পড়ে দেখলো একেবারে খাদে পড়েনি, তবে একটা আগাছাকে আঁকড়ে ধরে 1000 ফুট খাদের দিকে বিপজ্জনকভাবে ঝুলছে লোকটা। সেখান থেকে ওঠাবার কোনো পথই খোলা নেই। আর পঞ্চু, সেও একটা ঝোপে আটকে বিপজ্জনক পরিস্থিতিতে রয়েছে। বিলু আর বিচ্ছু জয়দীপদার বন্ধন দড়িটা পঞ্চুর দিকে ঝুলিয়ে দিতেই ও সেটাকে প্রাণপণে কামড়ে ধরল। এবার অনায়াসেই ওকে টেনে তুলল। যাক, ভাড়া অন্তত কাটল। বাকি রইল অন্য একজন। বিলু আর ভম্বল রক্তচক্ষু করে তাকে বলল, এবারে বলবে আমাদের দুজন কোথায়? আমি আমি জানি না। বিলু অমনি ডাকলো, পঞ্চু, এই বলছি বলছি ওই নচাটাকে একদম ডেকো না, একটু একটু সহবত শেখে নিও। চাপ, বাজে কথা একদম রেখে বলো আমাদের দুজন কোথায়। ওরা তো এতক্ষণে বাঘের পেটে। ও, তাই যদি হয়ে থাকে তুমিও তাহলে বাঘের পেটেই যাও। বলে ওদেরই আনা দড়িতে ফাঁস লাগিয়ে লোকটাকে ওদের কাছে টেনে আনলো প্রথমে। তারপর বেধড়ক পিটিয়ে যে গাছের গুঁড়িতে জয়দীপকে বেঁধে রাখা হয়েছিল সেই গাছের সঙ্গে আষ্টে পৃষ্ঠে বাঁধল। কাজ শেষ হলে বিলু বলল, তোমার এমন নধর মাংস বনের বাঘ এসে ছিঁড়ে খাবে, আর সেই দৃশ্য আমরা উপভোগ তো করতে পারবো না, তাহলে আমরাই বাঘের খোরাক হয়ে যাব। তাই বিদায় বন্ধু। লোকটা এবার কাতরভাবে বলল, আমি অন্যায় করেছি, স্বীকার করছি ভাই, আমাকে তোমরা মুক্তি দাও। তোমাদের আর দুজনকে মহাদেব পর্বতমালার এক গুহার মধ্যে রাখা হয়েছে, এইটুকুই শুধু বলতে পারি। তবে বেঁচে আছে কিনা জানি না। থ্যাংক ইউ, তবে তোমার মুক্তির ব্যাপারটা তোমার ভাগ্যের ওপরই থাক। তোমার এবং তোমার এই ঝুলন্ত বন্ধুর মঙ্গল কামনা করি। যদি হঠাৎ করে বিপদ দেখতে কোনো ট্যুরিস্ট এসে যায় তাহলে নিশ্চয়ই তোমরা মুক্তি টুক্তি পাবে। আর বন্ধুর কথা বলতে পারছি না অবশ্য, তবে তুমি পাবি। বিলুর নির্দেশে সবাই এবার ওপরে উঠতে লাগলো। শুধু জয়দীপদাকে নিয়েই যা ভোগান্তির শেষ নেই। তবে সকলের ওপরে পঞ্চু, সকলের আগেই সে ওপরে উঠে এলো। বীর সিং ভাবতেও পারেনি যে এমন অসম্ভব সম্ভব হবে। তাই ওদের সঙ্গে জয়দীপকে দেখে যাই পর নাই অবাক হয়ে গেল সে। বিলু বলল, সন্ধান পেয়েছি ভাই সাহেব, ওকে নাকি ওরা ওই মহাদেব পর্বতমালার কোনো একটা গুহায় রেখেছে। যেখানেই রাখুক, ওর খোঁজে গোটা পাহাড় আমি তোলপাড় করে ফেলবো। এখন শিগগির চলো, একে আগে লজে পৌঁছে দিয়ে আসি। বেলা তো এখন 1:30, তোমরাও কোনো একটা হোটেলে ঢুকে কিছু খেয়ে নেবে, চলো। জয়দীপ বলল, তাই চলো ভাই, আমারও বড্ড খিদে পেয়েছে। কদিন তো আধ পেটা খেয়ে আছি, আজও সকাল থেকে পেটে কিছু পড়েনি। বীর সিং প্রথমেই ওদের লজে নিয়ে এলো। তারপর সকলে স্নান শেষ হলে খাবার জন্য একটা হোটেল দেখিয়ে দিল ওদের। নিজেও সেখানে খেয়ে নিল। খাওয়া দাওয়ার পর বলল, তোমরা বরং একটু বিশ্রাম নাও, আমি চট করে একবার ওই সাহেবের সঙ্গে দেখা করে গাড়িতে একটু তেল টেল দিয়ে আনি, কেমন? বীর সিং চলে গেল। বিলুরা জয়দেবকে লজে নিয়ে এসে শুয়ে পড়তে বলল। জয়দীপ কান্না ধরা গলায় বলে উঠল, তোমাদের এই ঋণ আমি জন্মে শোধ করতে পারবো না ভাই। যেভাবে তোমরা আমার প্রাণ রক্ষা করলে তার তো কোনো তুলনাই নেই। পারলে আমার বাড়িতে একটা ফোন করে আমার খবরটা একটু জানিয়ে দিতে পারবে? একে তো আমি মানিলেস, তার উপরে একেবারেই শক্তিহীন। আমি হয়তো শুধুই ঘুমোবো এখন, বড় দুর্বল। জয়দীপদা, আপনি এখন ফুল রেস্টে থাকুন তো, সেটাই আপনার পক্ষে মঙ্গলে। আমরা তো এখনও শত্রুমুক্ত নই, তবে আমাদের বেরোতেই হবে, কেননা বাবলু আর অলি দুজনকেই কিডন্যাপ করেছে ওরা। আমাকে নিয়ে এসেছে না হয় আমার বাবার প্রতিশোধ নেবে বলে, কিন্তু ওদের কেন?
শয়তানের রক্ত পিপাসা যখন চরমে ওঠে না, তখন কি যে করে তারা, তার কোনো ঠিক নেই। এইসব কথাবার্তার ফাঁকেই বিলুরা ওদের অভিযানের জন্য তৈরি হয়ে নিল। যার যা সঙ্গে নেয়ার সব নিয়ে নিল। সেই আংটা লাগানো নাইলনের ফিতে, ছোড়া, কোনো কিছুই ওরা নিতে ভুলল না। যদিও নৈশ অভিযান অসম্ভব, তবুও টর্চ নিতে ওরা ভুলল না। কিন্তু এত সত্ত্বেও চরম দুঃসংবাদটা বয়ে আনল বীর সিংই। একটু পরেও ফিরে এসে বলল, বিলু ভাই, খুব একটা মুশকিল হয়ে গেছে যে। কীরকম? আমাকে এখনই সাহেবকে নিয়ে পিপারিয়া যেতে হবে। কাল দুপুরে আগে ফিরতে পারবো না। হ্যাঁ, সে কি আমাদের যে সর্বনাশ হয়ে যাবে। কোনো উপায় নেই, আর কোনো জিপের ব্যবস্থাও করে উঠতে পারিনি। কাজেই কালকের দিন পর্যন্ত তোমাদের অপেক্ষা করতেই হবে। বিলু বলে উঠল, অসম্ভব, আর এক মুহূর্ত অপেক্ষা করতে আমরা পারবো না। তবে একটা কথা, আপনি আমাদের দু একটা স্কুটারের ব্যবস্থা করে দিতে পারেন। রাগিনী তো পথঘাট চেনে, ওকে নিয়েই আমরা চারিদিক ঘুরে ফেলতে পারি। তোমরা স্কুটার চালাতে পারো? তাহলে দু একটা নয়, 1 ডজন স্কুটারও জোগাড় করে দিতে পারি তোমাদের। রাগিনী বলল, কিন্তু আমি যে পারি না। আরে বাবা, তাতে কি, আমরা ডাবল কারি করে নেব। বলে বীর সিংকে বলল 3টে স্কুটারের ব্যবস্থা করে দিতে। একটাতে থাকবে বিলু, পঞ্চু থাকবে বিলুর সঙ্গে, আর একটাতে ভোম্বল এবং তার সাথে থাকবে রাগিনী। বাচ্চু ও বিচ্ছু থাকবে আর একটাতে। বীর সিং বলল, এসো তাহলে। ওরা জয়দীপকে সাবধানে থাকতে বলে দলবদ্ধ হয়ে চলল সকলে। বীর সিং স্কুটারের ব্যবস্থা করে দিল। 3টের জায়গায় 4টে স্কুটারেরই ব্যবস্থা হয়ে গেছে। বীর সিং বলল, সন্ধ্যের আগেই ফিরে পড়বে কিন্তু, আর 4টের পর ভুলেও জঙ্গলে থাকবে না। আমার কথা অমান্য করলে কিন্তু দারুণ বিপদে পড়ে যাবে। মিলিটারিরাও রাত ভিতে এখানে জঙ্গলে ঢোকে না। আমাদের নিরাপত্তা আমাদের কাছে আছে ভাই সাহেব, এ ব্যাপারে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। ওরা বীর সিংকে বিদায় জানিয়ে ঝড়ের বেগে ছুটে চলল মহাদেব পর্বতমালার দিকে। পথে যেতে যেতে হঠাৎ এক জায়গায় এসে কি যেন দেখে স্কুটার থামিয়ে দিল বিলু। সবাই বলল, কি হলো? বিলুর আগেই পঞ্চু তখন ছুটে গিয়ে কুড়িয়ে নিয়েছে সেটা। বিলু সেটা হাতে নিয়েই বলল, এটা এখানে কি করে এলো? এটা তো বাবলুর পিস্তল। ভোম্বল, বাচ্চু, বিচ্ছু সবাই দেখল পিস্তলটা বাবলুরই, কিন্তু এই পিস্তল এখানে পথের ধারে পড়ে আছে কেন? তবে কি এই জায়গাটা কিন্তু অত্যন্ত বিপজ্জনক, ভয়ঙ্কর একটা জায়গা। এর নাম খান্ডিখো। ওরা নিশ্চয়ই ওদের দুজনকে এখানেই শেষ করেছে। বিচ্ছু বলে উঠল, খান্ডিখো আবার কি? কাছে চলো, দেখতে পাবে। ওরা একটু এগিয়েই একটা বিপজ্জনক খাদের পাশে এসে দাঁড়ালো। গভীর জঙ্গলের মধ্যে দুদিকের পাহাড়ের মাঝে গভীর খাদের খান্ডিখো নালা বয়ে চলেছে। ওপর থেকে নিচের দিকে তাকালেই বুক শুকিয়ে যায়। এর উদাসীন সৌন্দর্য মনকে যেমন ভরিয়ে তুলল, তেমনি এর ভয়াবহতাও কাঁপিয়ে দিল বুক। এই খান্ডিখো নালা অদূরেই দেনবা নদীতে গিয়ে মিশেছে। রাগিনী বলল, এই নালার ভিতরে কাউকে ফেললে তার যে কি অবস্থা হবে ভাবতে পারছো? এখানে চেঁচালের প্রতিধ্বনি পাহাড়ে পর্বতে গম গম করে। এক টুকরো পাথর ফেললেও খুব জোরে শব্দ হয়। ভারী পাথর ফেললে মনে হয় যেন তোপ ডাকছে। ওরা যখন খান্ডিখো নালার দিকে ঝুঁকে পড়ে দেখছে, ঠিক তখনই 4 দিক থেকে পাথরের বৃষ্টি শুরু হলো ওদের ওপর। আর সেই মুহূর্তে ঝড়ের বেগে একটা মোটর বাইক এসে এমন আচমকা তুলে নিল রাগিনীকে যে পঞ্চুও ছুটে গিয়ে তার নাগাল পেল না। বিলু লক্ষ্য করল এটা সেই মোটর বাইক যার নাম্বার হচ্ছে 309। ওরা বিভ্রান্তির ভাব কাটিয়ে আর এক মুহূর্ত দেরি না করে ধাওয়া করলো সেই অপহরণকারীকে। এবারে একটু বাবলুর কথায় আসা যাক। অলিকে নিয়ে সে দিব্যি আসছিল। হঠাৎই এক জায়গায় এসে বুঝলো একটা
দ্রুতগামী ট্রাক ভীষণ জোরে ধাওয়া করছে ওদের। উদ্দেশ্য যে সাধু নয় সে তো বোঝাই যাচ্ছে, তাই দ্বিগুণ জোরে সেও চালিয়ে নিয়ে চলল বাইকটাকে। কিন্তু একসময় যখন দেখলো পরপর 2-3টি গাড়ি এসে ঘিরে ফেলেছে ওদের, তখন বাধ্য হয়ে ব্রেক কষতে হলো। ততক্ষণে 4-5 জন ছুটে এসেছে। একজন বলল, ये है 309, मारो बदमाश को, चोरी करके भागता है। ব্যাস, ওদের কিল চড় ঘুষি পড়তেই নিস্তেজ হয়ে পড়ল বাবলু। এরপর আর ওর কিছুই মনে নেই। আচ্ছন্ন ভাবটা যখন কাটলো তখন দেখলো একটি অন্ধকার গুহায় স্যাঁতস্যাঁতে মেঝের ওপর শুয়ে আছে ওরা, বাবলু আর অলি। সেই গুহার এক কোণে একটা প্রদীপ জ্বলছে, আর সেখানে ফুল বেলপাতায় ঢাকা আছে একটি শিবলিঙ্গ। অর্থাৎ এটা কোনো গুহা মন্দির, কিন্তু জায়গাটা কোথায়? বাবলু উঠে বসে ঠেলা দিয়ে ডাকলো অলিকে, অলি, এই অলি, শিগগির ওঠো। অলিও ধর্মড়িয়ে উঠে বসলো। আমরা আমরা কোথায় বাবলু? জানি না, তবে একটা গুহা মন্দিরে মনে হচ্ছে। আমরা এখানে কিভাবে? কি করে জানবো? চোখ মেলে তো দেখছি এখানেই শুয়ে আছি। মনে হচ্ছে এখন অনেক রাত। আমরা কি বন্দি? তাই বা বলি কি করে বলো তো? তাহলে তো আমাদের হাত পা বাঁধা থাকতো। যাক, একটা ব্যাপারে নিশ্চিন্ত যে আমরা দেবতার স্থানে আছি। এখনো পর্যন্ত বাঘের পেটে যখন যায়নি, তখন আর আমাদের পায় কে? কিন্তু কিন্তু আমার আমার পিস্তলটা, সেটা গেল কোথায়? সে কি, পিস্তল নেই? বাবলু আর অলি গুহার ভেতরটা তন্ন তন্ন করে খুঁজে দেখল, কিন্তু না, কোথাও নেই পিস্তলটা। বাবলুর ভীষণ মন খারাপ। বলল, এই জন্যই অপহরণকারীরা আমাদের বেঁধে রেখে যায়নি। ওরা জানে আত্মরক্ষার হাতিয়ার কেড়ে নিলে এই পাহাড় জঙ্গলে আমরা এমনিই অসহায়। কিন্তু এখান থেকে বেরোবার পথ কোথায়? এটা কোনো ভুতুড়ে গুহা নয় তো? অলি এদিক সেদিক দেখতে দেখতে হঠাৎ এক জায়গায় দেওয়ালে হাত বুলিয়ে বলল, এই দেখো বাবলু, কি একটা বড় ফাটল। একজন লোক কোনো রকমে কাত হয়ে ভেতরে ঢুকে পড়তে পারে, তাও মোটা লোক পারবে না। আমার মনে হয় কি ওরা আমাদের এই পথেই নিয়ে এসেছিল, কিন্তু এর শেষ কোথায় বলো তো? এখনই জানবার দরকার নেই, আগে বরং সকাল হোক, তারপর দেখা যাবে। গুহার অভ্যন্তরে দীর্ঘ রাত্রির শেষ আর হয় না। ওরা এক মনে সেই শিবলিঙ্গের কাছে ওদের নিরাপত্তা প্রার্থনা করতে লাগলো। অনেক পরে গুহার অন্ধকার একটু একটু করে কাটতে থাকলে ওরা বুঝতে পারলো যে ভোর হচ্ছে। পাহাড় জঙ্গলের দেশে ভোরও ভয়াবহ, তাই আর একটু বেলা বাড়ার জন্য অপেক্ষা করতে লাগলো ওরা। অবশ্য বেরিয়ে যাবেই বা কোথায়? বাইরে নিশ্চয়ই পাহারা আছে। হঠাৎ কাদের যেন পদশব্দ ও কথা বলার আওয়াজ কানে এলো ওদের। বাবলু অলিকে ইশারা করে ফাটলের দুপাশে দেওয়াল ঘেঁষে চেপে দাঁড়ালো। চাপা গলায় বলল, এই গতিক দেখলেই ধাক্কা দিয়ে পালাবো। আর ওরা যদি অনেকজন হয়? চুপ। পদশব্দ আরো এগিয়ে আসছে। যারা এলো তারা পূজারী ব্রাহ্মণ, সাদা থান পাঠ করে পড়া, গলায় রুদ্রাক্ষের মালা। ওদের একজনকে বলতে শোনা গেল, জয় শঙ্কর ভগবান কি। वो दोनों कहाँ गायब हो गए, না জানে কোন বদনসিব কা औलाद। এই কথা কানে যেতেই ওরা দুজনে আত্মপ্রকাশ করে প্রণাম করলো পূজারীতে। পূজারীজি বললেন, अरे जीते रहो बेटा, तुम्हारा नाम क्या है, मकान कहाँ? বাবলু ভাঙা ভাঙা হিন্দিতে ওদের বিপদের কথা খুলে বলল পূজারীতে। तुम दोनों बंगाल का, उधर हम 5 साल थे। তা ঠিক আছে, কিছু ভয় ডর নাই। এখানে জাগ্রত বাবার স্থান আছে, অন্যায় করে না কেউ পার পাবে না। মহাদেব পর্বতমালার এই যে গুহা দেখছো, এই হলো গুপ্ত মহাদেব। ভস্মাসুরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উনি এখানে এসে লুকিয়েছিলেন। এই পর্বত 2 ফাঁক হয়ে বাবাকে আশ্রয় দিয়েছিল। কাল বিকেলে যখন আমি গুহার মুখ বন্ধ করে গাঁওতে ফিরে যাচ্ছি, তখন দেখি জঙ্গলের ভেতরে একটা ঝর্ণার ধারে তোমাদের দুজনকে হাত পা বেঁধে কারা ফেলে দিয়ে গেছে।
আমি বহু কষ্টে ওইখান থেকে নিয়ে এসে তোমাদের রেখে গেছি শঙ্কর ভগবানের কাছে। আমার গাঁও তো অনেক দূর, দোনোজনকে তো আমি বয়ে নিয়ে যেতে পারবো না সেখানে, না হলে ঘরেই নিয়ে যেতাম। এরপর পূজারীরা অনেকক্ষণ ধরে পুজো করলেন, কর্পূর ধূপ জেলে আরতি করলেন, তারপর প্রসাদ দিলেন দুজনকে, একটা করে কলা, লাড্ডু আর ছোলা। তৃপ্তি করে খেলো ওরা। আচ্ছা পূজারীজি, আমরা এখন কোথায় আছি? গুপ্ত মহাদেব। এখান থেকে জঙ্গল পার হয়ে 2-3 কিলোমিটার গেলেই পৌঁছে যাবে বড়ি মহাদেব, আরও 9-10 কিলোমিটার যাবে তো পাঁচমারি। আমরা তাহলে পাঁচমারিতেই আছি? হ্যাঁ, ওইখানে পৌঁছে তোমার সিপাহী লোককে সব কিছু বাতাবে, সব ঠিক হয়ে যাবে, বুঝলে? বাবলু পূজারীদের কাছ থেকে পথ নির্দেশ নিয়ে সেই রমণীয় পার্বত্য পথে চলতে শুরু করলো। পাহাড় আর অরণ্যের রূপ দেখে মন মোহিত হয়ে গেল দুজনে। যেতে যেতেই বাবলু বলল, পিলুরা যে এখন কোথায় তা কে জানে, এমন সব সুন্দর দৃশ্য সঙ্গে এসেও দেখতে পেল না। আমার মনে হয় ওরা এখানে নিশ্চয়ই এসেছে, হয়তো আমাদের হন্যে হয়ে খুঁজছেও। পাঁচমারি এত সুন্দর জায়গা বলেই লোকে এখানে বেড়াতে আসে। আমরা তো আমাদের অভিযানে কত দেশ ঘুরলাম, কিন্তু পাহাড় পর্বতের এমন সৌন্দর্য কোথাও দেখিনি। কিন্তু আমি একটা কথা ভেবে পাচ্ছি না, জ্যান্ত মানুষকে বাঘের মুখে ফেলে দিয়ে যারা মজা দেখে, তারা হঠাৎ আমাদের এইভাবে রাস্তার ধারে ফেলে রাখলো কেন? হয়তো পুলিশের তাড়া খেয়েছে, না হলে লোকজন থাকায় সুবিধে করতে পারেনি। হাজার হলেও মিলিটারি বেস তো, আমার মনে হয় আমার পিস্তলটা ওখানেই কোথাও পড়ে গেছে। কথা বলতে বলতে এক সময় ওরা বড় সড়কে এসে পড়ল। তারপর স্থানীয় দু একজনের কাছে পথ নির্দেশ নিয়ে এগিয়ে চলল বড়ি মহাদেবের গুহা মন্দিরে। আমি আর পারছি না বাবলু, আমার খুব খিদে পেয়েছে। সে তো আমারও, কিন্তু এখানে খাবো কোথাও? কোথাও তো কিছুই নেই। আর তাছাড়া তো কিছু খেতে গেলে পয়সাও লাগবে। না না, টাকা পয়সা সব কিছুই আমার কাছে আছে। দুষ্কৃতীরা আর যাই করুক, ওগুলোতে হাত দেয়নি। পিস্তলটা ওরা হয়তো নিয়েছে, নয়তো পড়ে গেছে। পথ চলতে চলতে এক সময় ওরা বিশাল আকৃতির একটি গুহার সামনে এসে দাঁড়ালো। গুহার ভেতর থেকে ঝর্ণার জলধারা বেরিয়ে আসছে। কত লোক স্নান করছে সেই ঝর্ণায়। চারিদিকে সাধুর আশ্রম, দোকানপাট। গুহা মন্দিরের সামনে অসংখ্য ত্রিশূল পোঁতা। গুহার ছাদ বেয়ে ফোঁটায় ফোঁটায় জল পড়ছে। ভেতরে বড়ি মহাদেবের স্থান। ওরা বিগ্রহ দর্শন করে শুনল শিবরাত্রিতে নাকি মস্ত মেলা বসে এখানে। এখানকার চেহারাটাই তখন পাল্টে যায়। যাই হোক, মহাদেবের দর্শন লাভের পর একটি দোকানে বসে বেশ করে কচুরি, জিলিপি ইত্যাদি খেয়ে চা খেল। দেখতে দেখতে অনেক বেলা হয়ে গেছে, 12টার ওপর। কখন যে রাত শেষ হলো, কখন বেলা বাড়ল, কিছুই আমরা বুঝিনি। এক বাঙালি পরিবার ছেলে মেয়ে নিয়ে জিপ ভাড়া করে পাঁচমারির এই গুহা মন্দিরে পুজো দিতে এসেছিলেন। বাবলু তাদের সঙ্গে আলাপ করে তাদেরকেই অনুরোধ করলো ওদের পাঁচমারি পৌঁছে দেওয়ার জন্য। তারা রাজিও হলেন, তবে বললেন পাণ্ডব কেভের কাছে ওদের নামিয়ে দিয়ে তারা অন্যত্র চলে যাবেন। পাণ্ডব কেভ থেকে পাঁচমারি বাজার মাত্র 3 কিলোমিটার। ওরা তাতেই রাজি হয়ে পাণ্ডব কেভের সামনে নামলো। বাবলু বলল, চলো আগে বরং কেভগুলো ঘুরে দেখি, পরে সময় পাবো কিনা তো জানি না। তাছাড়া বলা যায় না, ওরাও যদি আমাদের খোঁজে বেরিয়ে থাকে তাহলে হঠাৎ করে দেখাও হয়ে যেতে পারে। এই বলে যেই না রাস্তা পার হতে যাবে, অমনি একটি জিপ কোথায় থেকে যেন এসে হঠাৎ ওদের দেখতে পেয়ে ঘুরে এলো ওদের দিকে। ইচ্ছেটা এই যে জিপের চাকায় পিষে দেবে। বাবলু অলির হাত ধরে হ্যাচকা একটা টান দিয়ে হুমড়ি খেয়ে পড়লো একটা লাইট পোস্টের ধারে। জিপের লোকগুলো সবাই তাদের চেনা। ওরা মোট 4 জন। 2 জন পঞ্চুর কামড় খাওয়া ধোঁয়াধারের,
আর বাকি দুজন সুন্দর পাহাড়িতে জয়দীপদাকে যারা ভয় দেখাচ্ছিল তারা। ওরা জিপ থামিয়ে ওদের ধরবে বলে ছুটে আসছিল। হঠাৎ দুজন ব্যক্তি স্কুটারে চেপে সেদিকে এসে পড়ায় তারা পালালো। ব্যক্তি দুজন বাবলুদের কাছে এসে বলল, আরে ও আদমি কौन था? আমরা তো জানি না, আরেকটু হলেই আমাদের চাপা দিত। ऐसा तो होना नहीं चाहिए यहाँ पर। ততক্ষণে আরো অনেক লোক ছুটে এসেছে ওদের দিকে। একজন বলল, पहले यहाँ पर ऐसा नहीं होता था, लेकिन आजकल कुछ वो बाहर का आदमी की वजह से ऐसा होता है। लेकिन वो आदमी है कौन? कौन जाने, वो सब अप्सरा बिहार में जाता है। বাবলুরা আর দাঁড়িয়ে না থেকে পাণ্ডব কেভে ঢুকলো। তারপর অনেকক্ষণ ধরে ঘুরে ফিরে সবকিছু দেখে যখন নেমে এলো, বাবলুর মাথায় তখন অপ্সরা বিহার চেপেছে। একজনকে জিজ্ঞাসা করলো, আচ্ছা ভাই, ये अप्सरा बिहार किधर है? यहाँ से थोड़ी दूर, शॉर्टकट से जाओगे तो 2 मील, नहीं तो 5 मील लग जाएगा। কিন্তু ওখানে আছেটা কি? अरे बाबा, फेमस फॉल्स आछे, और अगाड़ी जाओगे तो बिग फॉल्स मिलेगा, रजत प्रपात। कहाँ का आदमी हो तुम? বাবলু ওদের পরিচয় দিয়ে অনেক সত্য গোপন করে লোকটাকে বলল এমন একজনকে জোগাড় করে দিতে যে কিছু টাকার বিনিময়ে ওই দুটো ফলস দেখিয়ে আনতে পারে। লোকটি বলল যে একটু সকালের দিকে হলে ভালো হতো, কিন্তু এখন গেলে ফিরতে দুপুর গড়িয়ে যাবে। তবুও সে স্থানীয় একটি দেহাতি ছেলেকে ধরে এনে বলল, ये लड़का तुम दोनों का गाइड बनेगा, 20 रुपया दे दीजिए और जल्दी जाइए। ছেলেটি তো 20টা টাকা পেয়ে দারুণ খুশি। ওর ভাষায় কত কি যে বলতে বলতে চলল ওদের সঙ্গে, তার কিছুই ওরা বুঝল না। যেতে যেতে অলি বলল, ওখানে গিয়ে তোমার কোন লাভটা হবে বলো তো? এতখানি রিস্ক নিলে কেন? তোমার সঙ্গে না আছে পিস্তল আর না আছে পঞ্চু। কেন? তুমি তো আছো, কেউ আমাকে ধরতে এলে একটা ঘুষি লাগাতে পারবে না? কি যে বলো। ওরা সহজ পথে হালকা একটা জঙ্গল পার হয়ে অপ্সরা বিহারের গভীর বনপথ ধরল। হঠাৎ এক জায়গায় পিচ রাস্তার উপর একটা ঝোপের ধারে আবিষ্কার করলো সেই জিপটাকে, যেটা একটু আগেই ওদের চাপা দিতে যাচ্ছিল। তাহলে ওরা অপ্সরা বিহারেই গেছে। কিন্তু ওরা 4 জন আর আমরা 2 জন। আমার কিন্তু খুব ভয় করছে। আমার একটুও ভয় করছে না। আসলে আমি কেন যাচ্ছি জানো? মারামারি করতে নয়, গোপনে ওদের ডেরাটা দেখে আর পথ চিনে আসতে। বাবলু এবার ছেলেটাকে বুঝিয়ে বলল, কিছু দুষ্টু লোক অপ্সরা বিহারে গেছে, ও যেন দূর থেকেই বিহারটা ওদের দেখিয়ে দেয়। ছেলেটি বলল, मालूम है, उधर डाकू लोग खराब ही काम करने जाता है। সে কি? সেখানে তো ভয়ঙ্কর জঙ্গল। সেই জঙ্গলের গভীরতম অঞ্চলে প্রবেশ করতেই প্রপাতের শব্দ ওদের কানে এলো। ছেলেটি ইশারায় ওদের এক জায়গায় দাঁড় করিয়ে ছুটে গিয়ে আশপাশ দেখে হাতছানি দিয়ে ওদের ডাকলো। বাবলু আর অলি নির্ভয়ে সেখানে যেতেই ছেলেটি বলল, ইয়ে হ্যাঁ অপ্সরা বিহার। গভীর অরণ্যের মাঝখানে নয়নাভিরাম এক জলপ্রপাত। ওরা তাই দেখে আনন্দে কি যে করবে কিছু ঠিক করতে পারল না। অবস্থান দেখে মনে হলো যে এখানে ট্যুরিস্ট আসে, এখন অফ সিজন, তাই যাত্রী নেই। একটি পাহাড়িয়া ঝর্ণা নেচে নেচে নেমে এসে সৃষ্টি করেছে এই জলপ্রপাতের। ওরা বেশ কিছুক্ষণ ধরে এই দৃশ্য উপভোগ করল, কিন্তু কোথায় গেল সেই দুষ্কৃতীরা? अच्छा वो रजत प्रपात किधर है? और गाड़ी, लेकिन वो लोग तो है वहां पर। ठीक है, आगे तो बढ़ो। অলি এবার শক্ত করে চেপে ধরলো বাবলুর হাতটাকে, বলল, গোয়াটুমি না করে চলে এসো বলছি, আমি কিন্তু আর এক পাও এগোবো না। কথা না, চুপচাপ এসো। অগত্যা অলিকে চলতেই হলো ভয় ভয়। প্রায় 2-3 পারলং পথ আসার পরই রজত প্রপাতের দেখা মিলল। একটি রেলিং ঘেরা জায়গায় দাঁড়িয়ে দূরের রজত প্রপাত নয়ন ভরে দেখতে লাগলো ওরা। পাহাড়ের অনেক উচ্চ স্থান থেকে অনেক অনেক নিচে লম্বালম্বিভাবে অপ্সরা প্রপাতের ধারাটাই ঝরে পড়ছে 350 ফুট নিচে।
দুষ্কৃতীরা এখানেও নেই। সেই দৃশ্য দেখতে দেখতে মোহিত হয়ে বাবলু বলল, কি সুন্দর! এই অপরূপ স্বর্গীয় দৃশ্যের কথা এই জীবনে কখনো ভুলব না। ওদের যদি দেখা পাই তবে ওদের নিয়ে আবার এখানে আসব। প্রাণী যদি বাঁচো তবে তো, না হলে তোমার গোয়েন্দাগিরি না এখানেই শেষ। अच्छा वो आदमी कहाँ छुप गया? वैनिश हो गया क्या? नहीं नहीं, वो लोग तो नीचे उतर गया। उधर डाकू है, मत जाओ उधर। আমি যাব। अरे उधर देखने को कुछ नहीं मिलेगा, सिर्फ गहरा जलकुंड और गुम्फा है, और है सब खतरनाक आदमी लोग। वो लोग इंसान नहीं, डाकू है डाकू। বলার সঙ্গে সঙ্গে মেয়ে গলার একটি করুণ কান্না এবং সেই সঙ্গে কাউকে টেনে হিঁচড়ে নিয়ে আসার শব্দ শুনতে পেল ওরা। চকিতে বড় একটি পাথরের আড়ালে লুকিয়ে পড়ল তিনজনে। সেই আড়াল থেকেই ওরা দেখল একজন লোক মারতে মারতে নিয়ে আসছে একটি মেয়েকে। সেই মেয়েটি আর কেউ নয়, রাগিনী। বাবলু আর মেজাজ ঠিক রাখতে পারল না। ওরা কাছাকাছি আসতেই হঠাৎই পেছন দিক থেকে ঝাঁপিয়ে পড়ল লোকটার উপর। তারপর ঘাড় ধরে মাথাটা বড় একটা পাথরে ঠুকে দিতেই রাগিনীকে ছেড়ে দিয়ে দু হাতে মাথা ধরে বসে পড়ল লোকটা। বাবলু একটা গাছের ডাল ভেঙে তার উপর ঘা কতক দিয়েই বলল, ওই শতান, বল একে কোথা থেকে পেলি? রাগিনী তখন উল্লাসে জড়িয়ে ধরেছে অলিকে, বলল, তোমরা এখানে? ভাগ্যক্রমে এসে পড়েছি ভাই, কিন্তু তুমি এদের খপ্পরে পড়লে কি করে? আমরা তো সবাই তোমাদের খোঁজে এসেছিলাম, কিন্তু খান্ডিখোর নালায় গেহরা খাদ দেখতে গিয়ে ওদের হাতে পড়ে যায়। শয়তানটা যে কোথায় ওত পেতেছিল কে জানে। অত মার খেয়েও লোকটির বোধহয় চেতনা হয়নি, তাই সে হঠাৎ একটা পাথর উঁচিয়ে যেই না মারতে যাবে বাবলুকে, অমনি কোথা থেকে যেন ভয়ঙ্কর একটা হাঁক ছেড়ে ওর উপর ঝাঁপিয়ে পড়ল পঞ্চু। তারপর কুকুরে মানুষে সে কি তুমুল লড়াই। লোকটি মারাত্মক জখম হয়ে ছটফট করতে লাগলো। ততক্ষণে বিলু, ভম্বল, বাচ্চু, বিচ্ছু সবাই ছুটে এসেছে। বাবলুর গাইড ছেলেটি তখন ব্যাপার স্যাপার দেখে হাওয়া। বাবলু অবাক হয়ে বলল, কি আশ্চর্য, তোরা এখানে কোত্থেকে এলি? আরে বাবা, আমরা তো এই শয়তানটাকে অনুসরণ করে এখানে এসেছি। ভালোই হলো, এর আগে এর সঙ্গে দেখা হয়ে যায়নি বলে, তাহলে রাগিনীকে উদ্ধার করে আমরা ফিরেই যেতাম, তোদের সঙ্গে আর দেখা হতো না। আচ্ছা বাবলু, তোরা কি খান্ডিখোর দিকে গিয়েছিলি? খান্ডিখো? কই, ওই জায়গাটার তো আমি নামই শুনিনি, তো যাব কি? আমরা মহাদেব পর্বতমালার একটা গুহার ভেতরেছি। এই নে তোর পিস্তলটা ধর, ওটা আমরা ওইখানে কুড়িয়ে পেয়েছি। কিন্তু তোর ওটা ওখানে গেল কি করে? বাবলু পিস্তলটা কপালে ঠেকিয়ে বলল, ওরা হয়তো আমাদের এখানেই আনতে চেয়েছিল, কিন্তু কারো নজরে পড়ায় অথবা সন্ধে হয়ে যাওয়ায় আমাদের নিয়ে এদিক সেদিক করতে যাওয়ার ফলেই পড়ে গিয়েছিল ওটা। যাকগে, আমার পয়মন্ত জিনিসটা যে ফিরে পেয়েছি এই ঢের। শুধু পিস্তল নয় রে বাবলু, জয়দীপকে উদ্ধার করেছি আমরা। হ্যাঁ, সে কি বলিস কি রে? সে যে কি কাণ্ড না, কি বলবো, পরে আমি সব শুনবো। এখন শয়তানের ঘাঁটিটা খুঁজে বের করা দরকার, বুঝলি? দেখি যদি এদের গডফাদারের দেখা সাক্ষাৎ পাই। বলে সেই ক্ষতবিক্ষত লোকটির কাছে গিয়ে বলল, তোদের আর সব লোকরা কোথায়? বস কিধর রে? আলেকজান্ডার মারিয়া? আজ ওকে মারিয়া ওর রক্তপান করিয়া তবেই আমরা যাব, বুঝলে? এক খন্ডেলওয়ালা উদার হ্যাঁ, খাদ মে। বাবলু ধমক দিয়ে বলল, এই রাখ তোর খন্ডেলওয়ালা, আলেকজান্ডার মারিয়া কোথায়? সেই শয়তানটাকে আমি খুঁজছি। ওই তো হ্যাঁ। বিলু তখন সব বলল। চল তো নিচে গিয়ে দেখি। নিচে নামবে কি, অর্ধপথেই বাধা। সেই চারজন লোক তখন মারাত্মক অস্ত্রশস্ত্র নিয়ে উঠে আসছে ওপরে। আর যায় কোথায়? পঞ্চুর রাগ তখন চরমে। ওরা কিছু করতে যাওয়ার আগেই বাঘের বিক্রমে ঝাঁপিয়ে পড়ল ওদের ওপর। সেই টাল কি আর সামলানো যায়?
দুজনে ছিটকে পড়ল গভীর খাদে। বাকি দুজন কয়েক ধাপ নিচে পাথরের ওপর চটানে, হাত পা ভেঙে একেবারে একসা কাণ্ড। বিলু আর ভোম্বল তখন ছুটে গিয়ে ওদের হাত থেকে কেড়ে নিল অস্ত্রগুলো। ততক্ষণে গেহরা জলকুণ্ডের ধারে একটি গুহার ভেতর থেকে বেরিয়ে এসেছে গভীর বনের ভয়ঙ্কর। বাবলু দেখল গুহার মুখে ছোট্ট একটা লোহার গ্রিল গেট, অর্থাৎ বাঘের মুখে জ্যান্ত মানুষটিকে ছেড়ে দিয়ে এর ভেতরে বসেই মজা দেখে বাছাধন। গ্রিল গেটটি ঝোপঝাড়ের আড়ালে এমনভাবে আটকানো আছে যা সচরাচর কারো চোখে পড়ে না। আলেকজান্ডার মারিয়ার হাতে স্টেইন গান, বাবলুর হাতে একটা পিস্তল। পাণ্ডব গোয়েন্দারা কয়েক ধাপ ওপরে। বাবলু ওর দিকে পিস্তল তাক করে বলল, তারপর মিস্টার আলেকজান্ডার ওরফে মহাদেব খান্ডেলওয়ালা, আপনি তো খুব চমৎকার একটি জায়গা বেছে নিয়েছেন ব্রাদার। অনেকদিন ধরে অনেক মানুষকে বাঘের মুখে ছেড়ে দিয়ে এইখানেই বসেই বুঝি মজা দেখা হয়। তবে কি জানেন তো, আজকে ওই মজাটা না আমরা দেখব। আলেকজান্ডার অমনি পাহাড় কাঁপিয়ে হাসল। আমি না আলেকজান্ডার, না খান্ডেলওয়ালা, আর না গোয়ানিজ, না বেঙ্গলি, না খ্রিস্টান, না হিন্দু। I have nothing, but you will die. বলেই স্টেইন গানটা তুলে ধরল। তারপর হঠাৎ করে যে কি হলো! হঠাৎই দেখা গেল পঞ্চু আর আলেকজান্ডার রজত প্রপাতের গেহরা জলকুণ্ডে একেবারে হাবুডুবু খাচ্ছে। আর পাহাড়ের উপর থেকে ঝাঁকে ঝাঁকে নেমে আসছে সামরিক বাহিনীর লোকেরা। আলেকজান্ডার গ্রেফতার হলো, আর সেই গুহার ভেতর থেকে উদ্ধার করা হলো মারাত্মক কিছু অস্ত্রশস্ত্র আর দুজন মৃতপ্রায় লোককে। সবই তো হলো, কিন্তু পুলিশে খবর দিল কে? ওরা সবিস্ময়ে দেখল কয়েক ধাপ ওপরে হাসি হাসি মুখে দাঁড়িয়ে আছে ওদের গাইড সেই ছেলেটি, আর তারই কাঁধে হাত রেখে বীর সিং। বিলু বলল, কি ভাই সাব, তুমি এখানে এলে কি করে? সবই ওপরওয়ালার মর্জি বিল্লু ভাই, যেতে গিয়েও আমার আর যাওয়া হলো না। সাহেবের হঠাৎ কি একটা টেলিফোন আসতেই পোস্টপন হয়ে গেল যাওয়া, তাই তোমাদের খোঁজে এদিক সেদিক করতে করতে এখানে চলে এলাম। উরে! পঞ্চু তখন জলে ভিজে গা ঝাড়া দিয়ে উঠে এসেছে। বীর সিং বলল, না তোমরা দেরি করো না, বুঝলে, এখনই চলে এসো। একটু পা চালিয়ে গেলে ধূপগড়ের সূর্যাস্তটা হয়তো আজই তোমরা দেখে নিতে পারবে। পাণ্ডব গোয়েন্দাদের আর তখন পায়কে, ওরা অনেক কষ্ট করেও হাঁপাতে হাঁপাতে উপরে উঠে এলো। তাহলে স্কুটারগুলোর কি হবে ভাই সাহ? আরে ও নিয়ে যাওয়ার লোকের অভাব নেই, আমার বলা আছে। তোমরা বরং আগে জিপে ওঠো তো। পাণ্ডব গোয়েন্দারা জিপে উঠতেই বীর সিং ঝড়ের গতিতে ধূপগড়ের দিকে নিয়ে চলল জিপটাকে। সূর্য তখন অস্তাচলে। জিপ থেকে নেমেই ওরা কোনো দিকে না তাকিয়ে দ্রুত পদক্ষেপে এগিয়ে গেল সানসেট পয়েন্টের দিকে। কি অপূর্ব দৃশ্য সেখানকার! দূরে দিগন্ত বিস্তৃত পাহাড়ের বুকে সরু ফিতের মতো দেনবা নদীর জলের ওপর লালের আভা ফেলে চারিদিকের বনভূমি রাঙিয়ে দিয়ে সূর্য অস্ত গেল। অস্ত যাওয়ার পরেও ধূসর গোধূলি যেন আরো অপরূপ মনে হলো ওদের চোখে। আর কি, এবার প্রত্যাবর্তন। চলো তাহলে সব যাওয়া যাক। 1 মিনিট ভাই সাহেব, একটু কাজ এখনো বাকি আছে। আমাদের এইবারের অভিযানে এই পিস্তল থেকে একটি মাত্র গুলি খরচ করেছিলাম, এখন আর একটা করি। বলেই আকাশের দিকে পিস্তলটা উঁচিয়ে ট্রিগারে চাপ দিল বাবলু। সঙ্গে সঙ্গে শব্দ। পঞ্চু আনন্দে একটা লাফ দিয়ে ওর স্বরে ডেকে উঠল এবার। আপনারা শুনছিলেন লেখক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা পাণ্ডব গোয়েন্দা সমগ্রের দ্বিতীয় খণ্ড থেকে পাণ্ডব গোয়েন্দার 29 অভিযান, 5 মারিতে পাণ্ডব গোয়েন্দা। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন, এবং এই চ্যানেলের অন্য গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ এই চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের এগিয়ে যেতে একটু সাহায্য করবেন। আজকে তবে এ পর্যন্তই, পরে আবার দেখা হচ্ছে অন্য একটি গল্পের সঙ্গে। নমস্কার।